বন্ধুরা, প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে নতুন দিল্লির সাউথ ব্লকে এমন এক চূড়ান্ত আর সবথেকে নিখুঁত চাল চালা হয়ে গেছে, যার আভাস বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাও পায়নি। পুরো 2 বছর ধরে ভারতের নিরাপদ আশ্রয়ে চুপচাপ বসে থাকার পর হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে বিশ্বের সবথেকে বড় ভূ রাজনৈতিক চালটি চেলিয়ে দিয়েছে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ডিসেম্বরে তিনি ভারতের মাটি ছেড়ে সরাসরি ঢাকায় ফিরে যাচ্ছেন। আর এটি কোনো সাধারণ বক্তব্য নয় এবং কোনো অসহায় নেতার ঘরে ফেরার আকুতিও নয়। এটি ভারতের সেই মহাসূক্ষ্ম কূটনীতির গোপন চক্রবহ, যা বেজিং থেকে শুরু করে ইসলামাবাদ এবং ঢাকার নতুন ক্ষমতার অলিন্দে ভূমিকম্প এনে দিয়েছে। অবশেষে যে শেখ হাসিনা নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে ভারতে এসেছিল, তিনি হঠাৎ নিজ থেকেই সেই দেশে গিয়ে আত্মসমর্পণ করতে কেন যাচ্ছেন, যেখানে তার বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করা হয়েছে? এটি কি শেখ হাসিনার কোনো বড় খেলা, নাকি ভারত এই পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন আর পাকিস্তানের নাপাক উদ্দেশ্য চিরতরে গুড়িয়ে দেওয়ার জন্য নিজের শেষ আর সব থেকে বড় চালটি চেলে দিয়েছে? যে ভারত বিরোধী শক্তিগুলোকে আগুনের হাওয়া সঁপে দিয়েছিল, এখন সেই মাটিতেই এক আসল খেলা শুরু হতে চলেছে, যার চিত্রনাট্য সাউথ ব্লকের বন্ধ ঘরে অত্যন্ত খামোশভাবে লেখা হয়েছে। আজকের এই অত্যন্ত সেন্সিটিভ আর সবথেকে বড় কৌশলগত রিপোর্টে আমরা কোনো রকম উত্তেজনা ছড়ানো ছাড়াই এই মহা চক্রবহের প্রতিটি স্তর সম্পূর্ণ প্রামাণিকতার সাথে উন্মোচন করতে চলেছি। তবে এই পুরো বিষয়ের গভীরতা বোঝার জন্য আমাদের সাম্প্রতিক ভারত সরকারের কর্তৃত্ব নেওয়া একটি অত্যন্ত অপ্রত্যাশিত আর অদ্ভুতপূর্ব সিদ্ধান্তের দিকে তাকাতে হবে। ভারত প্রায় 12 বছর পর নিজেদের পুরনো নীতি একটি বিশাল কৌশলগত পরিবর্তন এনে সাবেক এক ক্যাবিনেট পদমর্যাদার মন্ত্রীকে বাংলাদেশের ভেতরে নিজেদের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলীর বিশেষজ্ঞ এই পদক্ষেপ একটি বিশাল কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। যখন কোনো দেশ নিজের কোনো সিনিয়র রাজনীতিবিদ প্রতিবেশী দেশ দূত হিসেবে পাঠায়, তখন তা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সেখানকার পরিস্থিতি ভারতকে কতটা উচ্চ অগ্রাধিকার দিয়ে রেখেছে। এই বড় পদক্ষেপের পেছনে কারণ একেবারে পরিষ্কার। 2024 সালে হওয়া পট পরিবর্তনের পর যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে বাংলাদেশের মাটিতে চীন ও পাকিস্তান সমর্থিত উৎপাদনগুলো ভারত বিরোধী ফ্রন্ট খোলার চেষ্টা করেছিল, তা নতুন দিল্লিকে নিজেদের কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছে। চীন সরাসরি সেখানকার নতুন ব্যবস্থার স্থানীয় সংগঠনগুলোর সাথে মিলে ভারতের পূর্ব অংশকে ঘিরে ফেলার জাল বুনেছিল। কিন্তু ভারত এই পুরো সংকটের সময় একটি অত্যন্ত কৌশলগত এবং গভীর নীরবতা বজায় রেখেছিল। ভারত সরকার যেমন ঢাকার নতুন নির্বাচিত সরকারের সাথে নিজেদের অফিসিয়াল সম্পর্ককে নষ্ট করতে দেয়নি, তেমন নিজেদের আশ্রয় থাকা শেখ হাসিনার হাতও ছাড়েনি। ঠিক এই জায়গাতে এসে ভারতের এই কূটনৈতিক নীরবতা একটি মাস্টার স্ট্রোকে পরিণত হয়। বাংলাদেশের নতুন সরকার গঠন আর সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের পর যখন ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাপনের দাবি তোলে, তখন ভারত তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া দেওয়ার বদলে আন্তর্জাতিক নিয়মের অধীনে বিষয়টি পর্যালোচনা করার কথা বলে। কূটনৈতিক অলিন্দে এটি মনে করা হচ্ছে ভারতের নতুন হাইকমিশনার এই কৌশলগত ভারসাম্যের বার্তা নিয়ে ঢাকায় পৌঁছেছিলেন। ভারত ওখানকার নীতি নির্ধারকদের অত্যন্ত পরিষ্কার ভাষায় এটি বুঝিয়ে দিয়েছে যে একটি শক্তিশালী এবং স্থিতিশীল বাংলাদেশের জন্য সেখানে একটি শক্তিশালী বিরোধী দল থাকা ততটাই জরুরি, এবং আওয়ামী লীগের অস্তিত্ব ছাড়া সেখানে গণতন্ত্র দীর্ঘ সময় স্থিতিশীল থাকতে পারে না। এই কূটনৈতিক পটভূমির মধ্যে শেখ হাসিনার এই সাম্প্রতিক ও সবথেকে বড় বক্তব্যটি সামনে আসে। তিনি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া নিজের সাক্ষাৎকারে অত্যন্ত সাহসিকতার সাথে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরে যাবেন। শেখ হাসিনা এটিও স্পষ্ট করেছেন যে তিনি সেখানে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকার উদ্দেশ্য নয়, বরং সরাসরি ওখানকার বিচার ব্যবস্থার সামনে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এই ঘোষণা ঢাকার আদালতগুলোতে তার বিরুদ্ধে চলা মামলা এবং সাম্প্রতিক জারি হওয়া আদেশের পর এসেছে। শেখ হাসিনার বক্তব্য হলো তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হোক, জেলে পাঠানো হোক, যা যে কোনো বড় সাজা দেওয়া হোক, তিনি নিজের মাতৃভূমিতে ফিরে প্রতিটি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে তার সাথে আওয়ামী লীগের অনেক শীর্ষ সিনিয়র নেতাও একসাথে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এই বক্তব্য বাংলাদেশের ভেতরে এক নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ওখানকার কৌশলবিদরা এখন খুব সূক্ষ্মভাবে এটি বিশ্লেষণ করছেন যে গত 2 বছর ধরে পুরোপুরি নিষিদ্ধ আর একঘরে হয়ে পড়া আওয়ামী লীগ হঠাৎ এত বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি কিভাবে নিচ্ছে। এটি কি শেখ হাসিনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পিছনে নতুন দিল্লি আর ঢাকার নতুন নির্বাচিত সরকারের মধ্যে পর্দার আড়ালে হওয়া কোনো বড় কূটনৈতিক সমঝোতা রয়েছে? বিশেষজ্ঞদের ধারণা, ভারত এই পুরো বিষয়ে খুব নিরাপদ আর দূরদর্শী নীতি গ্রহণ করেছে। একদিক থেকে ভারত যখন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুরোপুরি স্বাভাবিক আর মজবুত রেখেছে, অপরদিকে শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় দিয়ে এটিকেও নিশ্চিত করেছে যে ভবিষ্যতে যখন সেখানে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হবে,
তখন ভারত বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ একটি অত্যন্ত শক্তিশালী আর নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আবারও দাঁড়িয়ে যেতে পারবে। ভারতের এই কৌশলগত নিরাপত্তা ও ভারসাম্য দুই পক্ষই এক টেবিলে আসতে বাধ্য করেছে, যার ফলে এই পুরো অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হয়েছে। বন্ধুরা, এই ভূ রাজনৈতিক চক্রব্যূহের পেছনে গল্প আরও বেশি অবাক করার মতো, কিন্তু সেটি জানার ঠিক আগে আপনারা হয়তো ভারতের এই দূরদর্শী ইস্পাত কঠিন স্পষ্টবাদী পররাষ্ট্রের নীতির ওপর গর্ব অনুভব করে থাকেন। তবে এই ভিডিওটিতে এখনই একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের এই কঠোর গবেষণায় অবশ্যই সমর্থন জানান। দেশের সম্মানে পুরো কমেন্ট বক্সে জয় হিন্দ দিয়ে ভরিয়ে দিন। নিজের মতামত অবশ্যই লিখুন। আর দেশ স্বার্থে জড়িত এমন প্রতিটি কড়া ইনসাইড স্টোরি কোনো চাঞ্চল্য ছাড়াই সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দিন। চলুন এবার যাওয়া যাক এই সিক্রেট ডিলের সবথেকে বড় মোড়ের দিকে। শেখ হাসিনার এই হঠাৎ বদলে যাওয়ার অবস্থানের পেছনে বাংলাদেশের ভেতরে সেই অভ্যন্তরীণ সংকট রয়েছে, যা ওখানকার নতুন সরকারকে এক অত্যন্ত কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছে। পট পরিবর্তনের পরবর্তী 2 বছরে বাংলাদেশে যে অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা সাধারণ জনগণের একটি বড় অংশ এটি ভাবতে বাধ্য করেছে যে কেবল ক্ষমতার পরিবর্তন করলে দেশের মৌলিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয় না। এছাড়া যেসব চরমপন্থী উপাদান অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সময় হঠাৎ সক্রিয় হয়ে উঠেছিল, তারা এখন ওখানকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে ঢাকার বর্তমান ক্ষমতাশীলদের এখন এটি উপলব্ধি হতে শুরু করেছে যে দেশকে যদি পুরোপুরি কট্টরপন্থার আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে হয়, তবে এটি শক্তিশালী এবং মূলধারা রাজনৈতিক দল বিরোধী অবস্থানে থাকা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারত এই অভ্যন্তরীণ দুর্বলতা খুব গভীরভাবে বুঝতে পেরেছিল। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারকে এই বার্তা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে তারা যদি দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি চায়, তবে তাদের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার মানসিকতা ঊর্ধ্বে উঠতে হবে। আওয়ামী লীগের সমর্থক ও নেতাদের মূলধারা রাজনীতিতে ফিরিয়ে আনাই সেখানকার গণতান্ত্রিক স্থিতিশীলতার একমাত্র পথ। আর এই পুরো দৃশ্যে ভারতের ভূমিকা একজন দক্ষ মধ্যস্থতাকারীর মতো সামনে এসেছে। নতুন দিল্লির কোনো আক্রমণাত্মক অবস্থান না নিয়ে পুরোপুরি শান্ত থেকে এমন এক কূটনৈতিক চাল চেলেছে যেখানে উভয় রাজনৈতিক পক্ষ থেকে একে অপরের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনার এই কথা বলা যে তিনি ওখানকার আদালতে মুখোমুখি প্রস্তুত, এটি দেখায় যে পর্দার আড়ালে এমন একটি আইনি রাজনৈতিক সহমতের প্রচেষ্টা করা হচ্ছে যাতে বাংলাদেশে নতুন কোনো গৃহযুদ্ধ বা সহিংসতা ছাড়াই একটি সুস্থ গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় এবং ভারত বিরোধী শক্তিগুলোকে সেখান থেকে চিরতরে বিদায় করা যায়। ভারতের এই কূটনৈতিক চালের সবথেকে বড় প্রভাব পড়েছে চীন আর পাকিস্তানের সেই নাপাক মনোভঙ্গের ওপর, যা তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে বুনেছিল। 2024 সালে ঘটনাবলীর পর বেজিং ভেবেছিল যে বাংলাদেশে এখন পুরোপুরিভাবে তার ঋণের ফাঁদে কৌশলগত নিয়ন্ত্রণে চলে আসবে। চীনের নজর ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোকে সংযোগ করে অত্যন্ত সেন্সিটিভ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকের কাছে, যেখানে নিজের কৌশল উপস্থিতি বাড়ানোর ওপর। অপরদিকে পাকিস্তান নিজের পুরনো স্বভাব অনুযায়ী বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী উগ্রবাদী সংগঠনগুলোকে আবারও জীবিত করার চেষ্টায় নেমে পড়েছিল। কিন্তু ভারতের এই শেষ চাল এই দুই দেশের কৌশলবিদদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। নতুন দিল্লি নিজেদের অর্থনৈতিক আর ভৌগোলিক শক্তি ব্যবহার করে বাংলাদেশের নতুন সরকারকে এটি পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রকৃত অর্থনৈতিক অগ্রগতি নিরাপত্তা কেবল ভারতের সাথে মিলে সম্ভব। ভারত সীমান্ত বাণিজ্য, বিদ্যুৎ সরবরাহ, ট্রানজিট সুবিধাগুলো নির্বিচ্ছিন্নভাবে চালু রেখেছে, যার ফলে ঢাকার নতুন সরকার এটি বুঝতে পেরেছে চীনের ঋণভিত্তিক নীতি তাদের দেশকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, যেখানে ভারতের নীতি উন্নয়ন আর স্থিতিশীলতার উপর ডিপেন্ডেড। এখন শেখ হাসিনা যখন নিজে ফেরার ঘোষণা দিয়েছে, তখন তা চীন আর পাকিস্তানের জন্য সবথেকে বড় কৌশলগত ধাক্কা। আওয়ামী লীগের আবারও সক্রিয় হওয়ার সরাসরি অর্থ হলো বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এক বিশাল জনসমষ্টি আবারও জেগে উঠবে। এতে সেই কট্টরপন্থী আর পাকিস্তানের মতো বিদেশি শক্তিগুলোর প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে, যারা গত 2 বছর ধরে ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছিল। খামোশভাবে এমন এক চক্রব্যূহ তৈরি করে দিয়েছে যেখানে বাংলাদেশের ক্ষমতা যেই থাকুক না কেন, তাকে নিজের নীতিতে ভারতের স্বার্থের কথা মাথায় রাখতেই হবে। আর এটি নতুন ভারতের সেই পরিপক্ক আর ইস্পাত কঠিন কূটনীতির একটি প্রমাণ, যা কোনো শোরগোল ছাড়াই শত্রুর প্রতিটি চাল ব্যর্থ হয়ে যায়। এই পুরো ঘটনাবলী ভবিষ্যতের দিকগুলি যদি আমরা একটি বড় ক্যানভাসে রেখে দেখি, তবে এটি পরিষ্কার হয়ে যায় যে ভারতের পররাষ্ট্রনীতি এখন এক নতুন আর পরিপক্ক যুগে প্রবেশ করেছে। ভারত বাংলাদেশের এই পুরো সংকটে কোনো তাৎক্ষণিক লাভ ক্ষতির চশমা দিয়ে দেখেনি, বরং আগামী দশকের স্থিতিশীলতার কথা মাথায় রেখে নিজের চাল চেলেছে। আজকের দিনে ভারত 2 হাতে কৌশলগত সুবিধা পরিষ্কার দেখা যাচ্ছে।
একদিক থেকে ঢাকার বর্তমান নির্বাচিত সরকার ভারতের সাথে নিজেদের অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থের কথা বিবেচনা করে পুরোপুরি ইতিবাচক সম্পর্ককে বজায় রাখতে বাধ্য হচ্ছে। অপরদিকে শেখ হাসিনা এই সম্ভাব্য প্রত্যাবর্তন ভবিষ্যতের জন্য ভারতের নিরাপত্তা স্বার্থকে এক অভূতপূর্ব কবচ প্রদান করেছে। এই কৌশলগত ভারসাম্যের সবথেকে বড় সুবিধা হবে এটাই যে বাংলাদেশের রাজনীতি এখন আর কোনো একটি বাহ্যিক মহাশক্তির ইশারায় চলবে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন সেখানে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার সূচনা করবে, যা যে কোনো দেশ গণতন্ত্রের দীর্ঘায়ের জন্য অপরিহার্য। যখন আওয়ামী লীগ একটি বৈধ বিরোধী দল হিসেবে সংসদ এবং রাস্তায় আবারও সক্রিয় হবে, তখন চরমপন্থী আর কট্টরপন্থী উপাদানগুলোর পাওয়া রাজনৈতিক আশ্রয় স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। তবে ভারত কোনো সামরিক হস্তক্ষেপ বা আক্রমণাত্মক স্টেটমেন্ট ছাড়াই পুরোপুরি নিয়মভিত্তিক এবং কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে প্রতিবেশী দেশে গণতান্ত্রিক ভারসাম্য ফিরিয়ে আনার এমন একটি পথ তৈরি করে দিয়েছে, যার উদাহরণ বিশ্বজুড়ে কৌশলগত বিশ্লেষকরা দিচ্ছেন। এটি নতুন ভারতে সেই শান্ত কিন্তু নিখুঁত শক্তির প্রদর্শন, যেখানে আমরা আমাদের সহযোগীদের হাত তখনও ছাড়ি না যখন তারা সংকটে থাকে, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রতিটি বিপরীত পরিস্থিতিকে এক নতুন যুগে রূপান্তর করে দিই। বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া সেই আসল খেলা মূলত ভারতের সেই কূটনৈতিক পরিপক্কতার জয়, যা পুরো উপদ্বীপে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতার এক নতুন ও অটুট অধ্যায় লিখে রেখেছে। বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতির এই পুরো গল্প আমাদের শুধু একটি কথা শেখায়: যখন কোনো দেশ নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব সব কিছুর ঊর্ধ্বে রাখে, তখন বিশ্বের বড় বড় মহাশক্তিরা তার সামনে মাথা নত করে। ভারতের এখন শেষ সাল সেই কথার সাক্ষী যে আজকের নতুন ভারত বিশ্বের যে কোনো প্রান্তে নিজের স্বার্থ রক্ষা করতে পুরোপুরি সক্ষম। এমন অত্যন্ত সংবেদনশীল, অনুসন্ধানী আর 100% সঠিক রিপোর্ট কোনো চাঞ্চল্য ছাড়া পুরোপুরি দায়িত্বশীলতার সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের পুরো টিম দিনরাত কঠোর গবেষণা করে। যদি আপনার বুকে একজন সত্যিকারের বাংলাদেশির ভারতীয়দের হৃদয় স্পন্দিত এবং আপনি ভারতের এই ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তিতে গর্বিত হন, তবে ভিডিওটিকে এখন একটি লাইক দিয়ে আমাদের সততার পরিশ্রমে সমর্থন জানান। দেশের এই বলিষ্ঠ নীতির সম্মানে পুরো কমেন্ট বক্সে জয় হিন্দ, বন্দে মাতরম স্লোগানে মুখরিত হওয়া উচিত। ভারতের নিরাপত্তা ও কূটনীতির সাথে জড়িত এমন প্রতিটি কড়ার স্পষ্ট ইনসাইড স্টোরি সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই দেশপ্রেমিক ডিজিটাল সেনার একটি শক্তিশালী অংশ হয়ে উঠুন।